ইউটিউব নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? সো আমরা এআইটাকে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটে কাজে লাগাইতে পারি এইটা নিয়ে আপনার থেকে একটু ধারণা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, ইউটিউবের আগে প্রথমে আমি কিছু কথা বলি। আমি হচ্ছে মূলত এসইও নিয়ে কাজ করি, আপনি জানেন, এবং অ্যাফিলিয়েট প্লাস হচ্ছে ব্লগিং নিয়েও কাজ করি। তো বর্তমানে যদি এই প্ল্যাটফর্ম বা এই ইন্ডাস্ট্রিকে যদি আপনি এআইতে কাজে লাগাইতে পারেন, সেটা হচ্ছে একসময় আমরা কি করতাম, রাইটার হায়ার করতাম, তারপর হচ্ছে মনে করেন যেমন ব্যাকলিংকের জন্য আমরা ব্যাকলিংক কিনতাম। তো এখন হয়েছে কি, বর্তমানে জিনিসটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে সাইট বানাইতাম কার জন্য, গুগলের জন্য, কিন্তু বর্তমানে কিন্তু শুধু গুগলের মানে ফোকাস করে আপনি সাইট বানালে আপনি আসলে বেশি দূর আগাতে পারবেন না। তো আপনাকে কিভাবে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আপনার যে বিজনেসটা, এটাকে ব্র্যান্ড আকারে আপনাকে মানে পাবলিশ করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইট ফোকাস করে আপনার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে আপনাকে প্রথমে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটে আর্টিকেলের পাবলিশের পাশাপাশি আপনাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে নজর দিতে হবে। যেমন যদি আমি স্পেসিফিকভাবে যদি বলি, যেমন আমরা ফেসবুক, পিন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার ইউটিউব মাস্ট বি, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রামের কথা বলছি আমি, এমন 4-5টা আছে। আরেকটা হচ্ছে টিকটক। আপনি যদি এখানে ভালোভাবে যদি এই সোশ্যাল মিডিয়াগুলোকে যদি আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারেন, আপনাকে কিন্তু মানে গুগলও কোনো সময়ভাবে পেনাল্টি দিবে না। প্লাস আপনি দেখবেন যে আপনি আর্টিকেল পাবলিশ করতেছেন, একটা সময় পর আপনার সাইট ভালো একটা অথরিটি গেইন করে ফেলবে, এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন। আপনি কিন্তু সাইট গুগলের জন্য বানান নেই, কিন্তু গুগল কিন্তু আপনাকে ভালো একটা প্রায়োরিটি দিতেছে। ওকে, আর ইউটিউবের কথা যেটা আপনি বললেন যে কিভাবে এআইকে কাজে লাগানো যায়, তো বর্তমানে আমি ইউটিউব নিয়ে হচ্ছে কাজ করতেছি, অ্যামাজন অ্যাফিলিয়েট প্লাস হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স টার্গেট করে। তো আমি যে বিষয়গুলো এখানে মানে যেভাবে কাজ করতেছি, সেটা হচ্ছে একসময় আমি রাইটার হায়ার করতাম আর্টিকেল লেখার জন্য, প্লাস হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে আপনার ভিডিও এডিটর হায়ার করতাম, আরো অনেক কাজের জন্য অনেক মানুষ লাগতো। কিন্তু বর্তমানে আমি কি করতেছি, জাস্ট দুজন রাখছি। দুজনে কি করে, একজন হচ্ছে আর্টিকেল লিখতেছে কি দিয়ে, চ্যাটজিপিটি দিয়ে, ওকে, ও মানে ম্যানুয়ালি আর্টিকেলগুলো লিখতেছে, আর ভিডিও এডিটর সে ভিডিও এডিট করতেছে। এখন বর্তমানে প্রচুর এআই টুলস আছে ভিডিও মেকিং করার জন্য। আগে আমরা কি করতাম, দেখা গেছে অ্যামাজন থেকে আমরা প্রোডাক্টের ভিডিওগুলো কালেকশন করতাম। এখন কিন্তু জগ এআই এগুলোতে কিন্তু প্রোডাক্টের আপনার অ্যানিমেশন টাইপের বানানো যায়, ইন্ট্রো টাইপের। সো যারা এখানে আসতে চায় তারা চাইলে কিন্তু আপনি ইমেজ দিয়ে চাইলে ভিড থ্রি দিয়েও কিন্তু আজকাল ইমেজ ভিডিও ক্রিয়েট করা যাইতেছে। হ্যাঁ, আপনি চাইলে ওইখান থেকে শর্ট 8 সেকেন্ডের করে হচ্ছে ভিডিও নিতে পারেন। সো এইভাবে এআইকে আপনি কাজে লাগিয়ে অনায়াসে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারতেছেন, এবং ভিডিও কোয়ালিটি কিন্তু আগের থেকে আরো ভালো আউটপুট পাওয়া যেতেছে, এবং এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ভালোভাবে নিজেরাই বুস্ট করতেছে। সো আমি মনে করি যে এইভাবে আপনারা এআইকে কাজে লাগিয়ে কাজ করতে পারেন। ভাই, ইউটিউব ভিডিও তৈরি করতে আপনি এখন কি কি টুলস ইউজ করতেছেন? আচ্ছা, বর্তমানে হচ্ছে আমরা ক্যামটাশিয়া ইউজ করতেছি, ক্যাপকাট ইউজ করতেছি। তো এই ক্ষেত্রে এই দুইটা ইউজ করতেছি বর্তমানে। আর ভয়েসের জন্য আমরা ইউজ করতেছি স্পেশালো, রিভয়েসার, এগুলো ইউজ করতেছি। আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে। কোন ক্যাটাগরি ধরে কাজ করতেছেন নাকি? অবশ্যই হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আমাদের কয়েকটা চ্যানেল আছে। কিছু চ্যানেল হচ্ছে স্পেসিফিক, কিছু নিশে, আর কিছু চ্যানেল আছে পুরোটাই হচ্ছে আমরা র্যান্ডম, হ্যাঁ, যেটা পাইতেছি আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। কোনটা ভালো কাজ করে? এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যদি স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন এবং সেটা যদি আপনি ওইভাবে গ্রো করতে পারেন, আপনার ভালো অপরচুনিটি পাবেন, কারণ স্পেসিফিক একটা নিশ, বুঝতে পারছেন? আর যদি আপনি মনে করেন অনেক নিশ নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তো সেখানে একটা সমস্যা হয় কি, সেখানে যে ভিউয়ার বলেন বা সাবস্ক্রাইবার বলেন, তারা কিন্তু বিভিন্ন নিশে, বুঝতে পারছেন? আর যেটা হচ্ছে আপনি স্পেসিফিক ধরেন আপনি অটোমেটিক নিয়ে কাজ করতেছেন, সেখানে যারা আসতেছে তারা কিন্তু বেসিক্যালি হচ্ছে অটোমেটিক। আপনি তখন ওই চ্যানেলটা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবেন, বা এদের ইমেল কালেকশন করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। আপনি কিন্তু জানেন এরা হচ্ছে আপনার অটোমেটিকের জন্যই আপনার চ্যানেলে আসছে। সো সেক্ষেত্রে মনে করি স্পেসিফিক নিশ নিয়ে কাজ করে। আচ্ছা, তানিম ভাইয়ের কাছে প্রশ্ন, একদম শেষ প্রশ্নে আমরা চলে আসছি, সেটা হচ্ছে যে ভাই, আপনি তো নিউজ পেপারে আছেন। সো বাংলাদেশে আমরা যদি বলি ব্লগ সাইটে ট্রাফিক নিয়ে আসা, ধরেন ভাই এটা ই-কমার্স ব্র্যান্ড দাঁড় করাইতেছে, হ্যাঁ, সো ভাই চায় যে ফেসবুক অ্যাড সব জায়গায় অ্যাডে খরচ করলাম ভাই কোনো সমস্যা নাই, কিন্তু আমি পিওরলি ভাবে অর্গানিকলি গুগল থেকে কিছু ট্রাফিক চাই। সো এইটার আসলে পটেনশিয়ালিটিটা কিরকম, এইটা নিয়ে আমরা একটু শুনতে চাই 2-4 মিনিট আপনার থেকে। ই-কমার্স সাইটের জন্য, ই-কমার্স বলেন, আমার লিড জেনারেশন সাইট বাংলাদেশে এসইও সার্ভিস দিতে চায়। সো এইগুলারই মানে মোট কথা হচ্ছে যে ট্রাফিক আনার ক্ষেত্রে এইটা আসলে অথেন্টিক ট্রাফিক আছে, একদম স্প্যাম পুরো মার্কেটটা। তো বাংলাদেশে আমার যেটা অবজারভেশন আর কি, যে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে রেগুলারলি,
রিয়েল কন্টেন্ট, তাদেরগুলো খুবই ভালো, অর্গানিকলি সেল করার অপরচুনিটি খুব বেশি। এটা একটা। আর পাশাপাশি এসইওটা গুরুত্ব দেওয়া যায়। অনেকে আমরা মনে করি যে এসইও থেকে বাংলাদেশে লিড আসে কিনা বা সেল হয় কিনা, প্রোডাক্ট সেল হয় কিনা। আমি যতটুকু দেখছি এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স, তো ভালো সেল হয়, মোটামুটি ভালো সেল, এবং অর্গানিক্যালি বাংলাদেশে র্যাঙ্ক করা ই কমার্স প্রোডাক্টের জন্য মোটামুটি কঠিন না, তেমন বেশি কঠিন না। স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন কিন্তু এক এক দেশের জন্য এক এক রকম বিহেভিয়ার। হ্যাঁ, ইউএস এর জন্য যেভাবে ওরা ইয়ে করে, বাংলাদেশের জন্য এরকম করে না। আপনি ইজিলি বাংলাদেশে কিন্তু ট্রাফিক জেনারেট করা খুব ইজি, যদি আপনি এইভাবে আর্টিকেল প্লাস এসইও অপটিমাইজ করে। এখানে ই-কমার্সের ক্ষেত্রে আপনার এই ই-কমার্স হোক, নিউজ মিডিয়া হোক, সবচেয়ে বড় জিনিসটা হলো আপনার স্ট্র্যাটেজি। আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি হবে, বা কিভাবে আপনি সার্চ নিয়ে কম্পিটিটর থেকে আগে থাকবেন। তো বাংলাদেশে আমি যেটা দেখছি যে যেটা সবচেয়ে বেশি শখ কি হয়, এই প্রোডাক্টগুলো র্যাঙ্ক হয় কিন্তু ক্যাটাগরিগুলো বেশি র্যাঙ্ক হয়। এখন আপনার ধরেন একটা প্রোডাক্ট কিন্তু 2-3টা ক্যাটাগরি হইতে পারে, হ্যাঁ, 2-3টা ক্যাটাগরি হতে পারে। আপনি তাহলে একটা ক্যাটাগরি কভার করছেন, তার বাকি ক্যাটাগরিগুলো থেকে আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন না। তো এই স্ট্র্যাটেজিটাও একটা ইম্পর্টেন্ট। আপনি কেউ র্যাঙ্ক করবেন, এখানে আমার একটা স্ট্র্যাটেজিটা হলো যে আপনি ট্যাগ ইউজ করেন, ট্যাগটা র্যাঙ্ক করার ট্রাই করেন। মানে ই-কমার্স সাইটগুলোতে কিন্তু ডুপ্লিকেটসের কোনো প্রবলেম হয় না খুব একটা। আপনি ডুপ্লিকেট কন্টেন্ট, প্রোডাক্ট ডুপ্লিকেট হোক, কন্টেন্ট ডুপ্লিকেট খুব একটা সমস্যা নেই। ইউনিক কন্টেন্ট দিতে পারলে আপনার ভালো, আপনি একই থাকবেন। কিন্তু এইখানে একটা যে কিটা, মানে মানুষ কিন্তু ক্যাটাগরি ধরে বেশি সার্চ করে, আপনি ক্যাটাগরি টার্গেট করতে পারছেন ট্যাগ দিয়ে। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি আপনাকে কি করতে হবে। আর এসইওর ক্ষেত্রে আর আপনার স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট। মানে আপনার প্রত্যেকটা পার্টিকুলার পেজ ধরে ধরে এসইও করার থেকে আপনার সাইটের পুরো আর্কিটেকচারগুলো কি করা, এসইও ফ্রেন্ডলি করা এবং স্ট্র্যাটেজিক্যালি কম্পিটিটর থেকে আগে থাকাটাই মোস্ট ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, একটা কোশ্চেন, হ্যাঁ, এসইও কি ডেড না এসইও ডেড বর্তমানে? আচ্ছা, থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ করতে আপনারা থাকেন। এসইও সবসময় Dead. ডেড। থ্যাংক ইউ ভাই।